My dear students, welcome to my new video and my channel. আমি স্বরূপ সরকার, একজন ইংলিশ টিচার। আজকে আমি এটা কবিতালি সিরিজ চলছে, আমি এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ আলোচনা করছি। তো আজকে যে কবিতাটি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। আমি তোমাদেরকে দুটো কবিতা থেকে বড় কোশ্চেন লিখতে বলবো, তোমাকে পরীক্ষায় দুটোই লিখতে হবে। অ্যাকচুয়ালি পরীক্ষায় 4টে কবিতাই থাকবে। অন কিলিং এ ট্রি, শ্যাল আই কম্পেয়ার দি, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ। তোমাকে আমি সাজেস্ট করবো দুটো কবিতা লিখতে, অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্থ। তো আজকে আর একটা ইম্পর্টেন্ট কবিতা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এবং আজকে আমি ভিডিওর শেষে একদম তোমাদেরকে বলে দেবো এই বছরের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্ন। ঠিক আছে, আমি কিন্তু সাজেশনটা করছি বিগত বছরের যে কোশ্চেন এসছে সে তার উপরে বেস করে আর কি। তো তোমার জন্য ভিডিওটা পুরো অবশ্যই দেখতে হবে, এবং ভিডিও দেখার সাথে সাথে তোমাদের কিন্তু এমসিকিউ এসএকিউগুলো অবশ্যই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি কবিতার লাইন ধরে ধরে যাচ্ছি পরপর, তার মধ্যে যে লাইনটা এসেছে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি বাংলা এবং ইংলিশে। তো প্লিজ মন দিয়ে ভিডিওটা শোনো। তো প্রথম যেটা আছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, কবিতার নাম, কবির নাম হচ্ছে আর্থার র্যাবো। একে বয় পোয়েট বলা হয় এবং ওয়ার পোয়েট। The poet himself was a soldier, so he realizes the sufferings of the soldier and the battlefield. যুদ্ধের যে বাস্তব ভয়াবহ চিত্র সেটা কবি খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করেছিলেন। তাই এই কবিতায় একটা তরুণ ইয়ং সোলজার যে মারা গেছে তার সঙ্গে একটা প্রকৃতির একটা সুন্দর বর্ণনা দিয়ে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছেন, এবং কবির যে মেসেজ খুব পরিষ্কার, এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম। এবং কবির যে অ্যাটিটিউড পরীক্ষা আসে খুব ইম্পর্টেন্ট বছরের জন্য, পোয়েটস অ্যাটিটিউড ইজ অ্যান্টি ওয়ার। যুদ্ধের বিপক্ষে কবি কখনোই চান না যে একজন সোলজার অত অল্প বয়সে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, এবং মারা যাওয়ার পর তার দেহের সঠিক যে সৎকার সেটা হয় না আর কি। এখানেই বড় প্রশ্ন আর কি। ওকে, তো চলো কবিতায় ঢুকি আমরা। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, আর্থার র্যাবো। তো এটা আমি একটা পরীক্ষায় প্রশ্ন আসে পরীক্ষায়, হোয়াট ইজ পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার। তোমাকে লিখতে হবে অ্যান্টি ওয়ার পোয়েম, এবং পোয়েটস অ্যাটিটিউড ইজ অ্যান্টি ওয়ার, ওয়ারের বিপক্ষে। এবং দ্য থিম অফ দ্য পোয়েম, দিস পোয়েম রিফ্লেক্টস দ্য ফিউটিলিটি অফ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার। তোমাকে দুটো শব্দ একদম তোমাকে মনে রাখতেই হবে, একটা হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, একটা পিটি অফ ওয়ার। মানে হচ্ছে যুদ্ধের নিষ্ফলতা, যুদ্ধের অপ্রয়োজনীয়তা, এবং পিটি মানে যুদ্ধের দুর্দশা। ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ভয়াবহ বিভৎস চিত্রটা কবি এখানে তুলে ধরেছে। সেটা তোমাকে লিখতে হবে। এটাই কবিতার রিফ্লেকশন, কবিতার ভেতরের যে একটা অন্তর্নিহিত অর্থ, এইটাই ফিউটিলিটি অফ ওয়ার অ্যান্ড দ্য পিটি অফ ওয়ার। তো এবার কবিতায় চলে আসি। কবিতা যেটা মেনলি দুটো পার্ট আছে, যদি এটা একটা সনেট, টেট্রাগ্রাম সনেট, কিন্তু দুটো পার্ট আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি দেওয়া আছে প্রথম 4 লাইনে, এটা ভ্যালির বর্ণনা, এবং পরের 10 লাইনে তোমার দেওয়া আছে একটা সোলজারের বর্ণনা। কেমন করে সোলজারটা, প্রথমে কবির মনে হয়েছিল যে ভ্যালিতে যেন শুয়ে আছে, একদম শেষ লাইনে কবিকে আবিষ্কার করেন যে অ্যাকচুয়ালি দ্য সোলজার ইজ ডেড, হি ইজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার, হি ইজ এ ভিকটিম অফ ওয়ার। ওকে, তো চলো ভ্যালি। তো যেটা আসে পরীক্ষায় এমসিকিউ এসএকিউতে, এটা হচ্ছে যে হাউ ওয়াজ দ্য ভ্যালি। তোমার লিখতে হবে দ্য ভ্যালি ওয়াজ স্মল গ্রিন ভ্যালি, স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা। এবং এবং এই হোয়াট ডাজ দ্য, সেই ভ্যালি থেকে কি ফ্লো হয়, একটা স্ট্রিম। হাউ স্লোলি, এ স্ট্রিম ফ্লোজ স্লোলি থ্রু দ্য ভ্যালি। আবার বলছি, এ স্ট্রিম মানে একটা ছোট্ট পাহাড়ি নদী যেটা প্রবাহিত হয় ভ্যালির মধ্যে দিয়ে। তাহলে তোমাকে লিখতে হবে এ স্ট্রিম ফ্লোজ স্লোলি থ্রু দ্য ভ্যালি। তারপরে সেকেন্ড লাইন, যেটা খুব ইম্পর্টেন্ট লাইন এমসিকিউ এবং এসএকিউ এর জন্য, হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ অ্যান্ড হোয়ার। দুটো প্রশ্ন আসে, হোয়াট ডাজ অ্যান্ড হোয়ার। তোমাকে তাহলে লাইনটা মুখস্থ করতে হবে। কি লাইনটা? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। দ্য স্ট্রিম লিভস, দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। হোয়াট? লং স্ট্র্যান্ডস অফ সিলভার। হোয়ার? অন দ্য ব্রাইট গ্রাস ইন দ্য ভ্যালি। এটা তোমাকে মুখস্থ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট লাইন। দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। আমি কিন্তু ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু অ্যান্সার তোমাকে বলছি, শুনবে, মনে থাকবে। তারপরে মাউন্টেন টপ থেকে কি বেরিয়ে আসে, বা সানলাইট বা সানরাইজ কোথায় থেকে বেরিয়ে আসে, ফ্রম হোয়ার। তোমাকে লিখতে হবে দ্য সানলাইট, দ্য সানরাইজ কেম আউট ফ্রম দ্য মাউন্টেন টপ। দ্য সানলাইট কেম আউট ফ্রম দ্য মাউন্টেন টপ। এবং তারা কি করে? দে ফিল, দে মিনস
the sunlight, the sun rays fill the hollow full of light. পুরো সমস্ত আলোয় ভরিয়ে দেয়। এই যে তিনটে মাত্র প্রশ্ন তুমি ভ্যালি থেকে পেয়ে গেলে। তারপর তুমি চলে এসো সোলজারের বর্ণনায়। সোলজার কেমন ছিল? এ ভেরি ইয়ং সোলজার। প্রথম লাইনটাই সামনে বসার জন্য খুব ইম্পর্টেন্ট। এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। তো সোলজারটা কেমন ছিল? সোলজার ওয়াজ ভেরি ইয়ং, একেবারে তরুণ ছিলেন তিনি, একদম অল্প বয়স্ক সোলজার ছিলেন। সে কি ছিল? সে লাইজ ওপেন মাউথ, মুখটা হা করে ওই ভ্যালিতে শুয়ে আছে। তো তুমি পুরো লাইনটা লিখে দেবে, সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য ভ্যালি। তারপরের লাইন, এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। পরীক্ষা আসে তার পিলোটা কিসের তৈরি? তোমাকে ফার্ন লিখতে হবে, ফার্ন। তারপরে এটা আসে যে কবির মনোজ শুয়ে আছে, বডিটা একবার এসেছিল হোয়াট ডাজ দ্য বডি স্ট্রেস, এসে কিন্তু এসেছিল আর কি। তো তোমাকে তাহলে লিখতে হবে হিজ বডি স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। ওই ঘন ঝোপঝাড়ের মধ্যে, বুশেস এন্ড প্লান্টস, তার মধ্যে বডিটা রাখা ছিল আর কি। হিজ বডি স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। তারপরে সোলজারটা কেমন দেখতে লাগলো দূর থেকে? দ্য সোলজার লুকস পেল। অতটা ইম্পর্টেন্ট না দ্য সোলজার লুকস পেল, কিন্তু তার বেডটা ইম্পর্টেন্ট। হাউ ওয়াজ দ্য বেড অফ দ্য সোলজার? তোমাকে লিখতে হবে ওয়ার্ম, গ্রিন এবং সানসোকড বেড। ওয়ার্ম, গ্রিন এবং সানসোকড বেড। দ্য বেড অফ দ্য সোলজার ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোকড। তারপরে কি আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাগুলো কোথায় ছিল? হিজ ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। সোলজার্স ফিট আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স। কুড়িফের প্রশ্ন রাষ্ট্র করে, এটা একটা গেল। তারপরে কি খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের দুয়ার এসেছে, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস উইথ হুম দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড টু। তোমাকে লিখতে হবে দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট। একটা বাচ্চা ছেলের হাসির সঙ্গে সোলজারের হাসির তুলনা করা হয়েছে। এবং হাউ ওয়াজ দ্য স্মাইল? স্মাইলটা কেমন? তোমাকে লিখতে হবে দ্য স্মাইল ইজ বা ওয়াজ, তুমি যে টেন্সে লিখবে সেই একই টেন্সে লিখবে। দ্য জেন্টেল, পিওর অ্যান্ড ইনোসেন্ট। বইয়ে দেওয়া আছে উইদাউট গাইল, তার মানে হচ্ছে পিওর এবং ইনোসেন্ট। তোমাকে লিখতে হবে সোলজার স্মাইল ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট। দুটো লাইন লিখতে হবে এখানে। লিখতে হবে দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট অ্যান্ড সোলজার স্মাইল ইজ জেন্টেল, পিওর অ্যান্ড ইনোসেন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এমসিকিউ, এসিকিউ এবং বড় কোশ্চেনের জন্য। তারপরে কবি নেচারকে কবি এখানে পার্সনিফাই করেছেন এবং নেচারকে কবি রিকোয়েস্ট করেছেন। দ্য পোয়েট রিকোয়েস্ট নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। তার পরীক্ষা আসে কবি নেচারকে কি রিকোয়েস্ট করলেন এবং কেন? হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়েস্ট? টেল নেচার অ্যান্ড হোয়াই। তোমার লিখতে হবে দ্য পোয়েট রিকোয়েস্টস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম আনলেস হি মে ক্যাচ কোল্ড। আবার বলছি, দ্য পোয়েট রিকোয়েস্টস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম আনলেস হি মে ক্যাচ কোল্ড। পাশেও ঠান্ডা না লেগে যায় তার জন্য কবি ওকে বললেন যে ওর বডিটাকে উষ্ণ করতে সূর্যের মাধ্যমে। তারপরে কি দেওয়া আছে? দ্য হামিং ইনসেক্ট 2000 রিসেন্ট এসেছে, পরে বলছি বড় কোশ্চেন কি এসেছে, ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। ওই গুনগুন করা পতঙ্গগুলো কবির বিশ্রামে ব্যাঘাত ঘটাতে পারবে না। এখানে রেস্ট বলতে বোঝানো হয়েছে ইটারনাল রেস্ট। এই ঘুম আমরা যে দিনের শেষে রেস্ট নিই সেই রেস্ট নয়, এটা এই রেস্ট একদম চিরন্তন রেস্ট। কারণ বিকজ এটা আসে কেন? হোয়াই দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট? বিকজ এটা লাইনটা লেখার কথা লিখতে, বিকজ দ্য সোলজার ইজ ডেড। তারপরে দ্য সোলজার কেমন করে শুয়েছিল? হি স্লিপস ইন দ্য সানলাইট পিসফুলি। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা এসে গেছে 2016 সালে, সোলজারের হাতটা কোথায় ছিল? হিজ ওয়ান হ্যান্ড হোয়ার? তোমাকে লিখতে হবে হিজ ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রেস্ট। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ব্রেস্ট। আর একদম শেষ লাইন, যে লাইনের মাধ্যমে কবি বুঝতে পারলেন যে সোলজারটা মারা গেছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। এটাও একটা বড় কোশ্চেন আসে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes। এবার আসে, এটা শর্ট কোশ্চেন আসে যে 2 red holes মানে কি, কোথায় ছিল? তোমার লিখতে হবে ইন সাইডে ছিল এবং মানে কি? 2 red holes signifies the bullet wounds marked by blood. The bullet wounds marked by blood. এবং this line indicates the soldier is actually dead. He is a victim of war. He is a casualty of war. ওকে, এবার তোমাকে বড় কোশ্চেনগুলো একটু বলি আমি। বড় কোশ্চেন একটু আলোচনা করে দিই। তোমার
বলেছিলাম ভিডিওর প্রথমে যে 2015 সালে এসেছিল জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। 2015 সালে। এখন আর টাইটেলের রিলেটেড কোশ্চেন কম আসছে এবং পার্ট কোশ্চেন বেশি আসছে। তারপরে 2016-তে এই প্রশ্নটা কিন্তু 2023-এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সোলজার ভেরি ইয়ং লাইজ অফ এ মাউথ, এবং কোন সোলজারের কথা বলা হয়েছে এবং সোলজারের তুমি বর্ণনাটা লিখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, তোমরা কিন্তু এই কোশ্চেনটা রেডি করবে। তারপর 2017-তে যেটা এসেছিল ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা 22-এ এসেছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে যেটা 18-তে যেটা এসেছে আর কি, এই 17-এর কিন্তু লাস্টে একটা লেজুর ছিল, একটা পার্ট কোশ্চেন ছিল যে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টুয়ার্ডস ওয়ার, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা 18-তে এসেছে বড় করে, যে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার, এটা আমি বলেছি আর কি। এই কবিতার মাধ্যমে এই মেসেজটা কি ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার পার্ট হিসেবে আসতে পারে, বড়তে আসতে পারে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এটাও কিন্তু 19 এবং 22-এ চলে এসেছে। হামিং ইনসেক্ট 2020-তে এসেছে। তাহলে মেন যেটা ইম্পর্টেন্ট থাকলো সেটা হচ্ছে সোলজারের বর্ণনা অ্যাজ এ সম্পূর্ণ সোলজারের বর্ণনা, এটা 2016-তে এসেছে। তার সঙ্গে কি রিলেটেড থাকতে পারে, যে পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার এবং সোলজারটা কে ছিল, আর কি মেসেজ, কবির কি মেসেজ ছিল। কবির মেসেজ ছিল যে উই ওয়ান্ট পিস নট ওয়ার। এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সোলজারের বর্ণনা। আর যদি ভ্যালির বর্ণনা আসে তাহলে ছোট্ট করে একটা 1-2 নম্বরের ভ্যালির বর্ণনা তার সঙ্গে জুড়িয়ে দিতে পারি। আমার তো মনে হচ্ছে সোলজারের বর্ণনা তার সঙ্গে সঙ্গে পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার, এটা ইম্পর্টেন্ট। আর যদি মনে হয় টাইটেল দেবো কোনো কবিতা, টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট আর কি। একটা দুটো কোশ্চেন করতে হবে তোমাকে, সোলজারের বর্ণনা খুব ভালো করে করতে হবে, তার সঙ্গে পার্ট হিসাবে পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার এবং টাইটেল এবং ভ্যালির বর্ণনা কিছুই নেই। ভ্যালির বর্ণনা একবার রিডিং করলে হয়ে যাবে, 3টে লাইন। এই কটা কোশ্চেন তুমি করলে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট সোলজারের বর্ণনা এবং কবির মনোভাব। ওকে, তো গাইস এবং স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে, কবিতা আমার শেষ হলো, এবার আমি বড় কোশ্চেনের দিকে যাব, গদ্যের বড় কোশ্চেনের দিকে যাব। তারপরে আমি নাটকের কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো, নাটক তো অত বড় নাটক সম্ভব না, কিছু বড় কোশ্চেন কিছু টপিক আমি আলোচনা করবো, রিপোর্ট নিয়ে আমি আলোচনা করব। এইগুলো আমার ভেবেছি আর কি, ভিডিওগুলো বানাবো ক্লাস 12-এর জন্য যাদের উপকার হয়। তো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের জন্যই ভিডিওগুলো কিন্তু বানানো। ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে, ভিডিওটা এডিট করতে হচ্ছে এবং একটু সময় দিতেই হচ্ছে আর কি, এবং এটা একটু পড়াশোনা করতে হচ্ছে। তো যদি তোমরা ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো, এবং যদি তোমাদের উপকার হয় তাহলে আমার সার্থকতা আর কি। তোমার পাশে থেকো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।